এইচএসসি পরীক্ষার তখন মাত্র 3 সপ্তাহ বাকি ছিল। সকল সিলেবাসের মধ্যে বাংলা সিলেবাসে যখন আমি খুলতাম তখন আমার মাথাটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যেত, কারণ গদ্য পদ্য এবং সহপাঠ মিলিয়ে অনেক বড় একটা সিলেবাস। তখন আমি খুব দ্রুতই বুঝে গিয়েছিলাম যে পুরো বই শেষ করা আমার পক্ষে সম্ভব না। এজন্য যে স্ট্র্যাটেজিটা আমি কাটিয়েছিলাম সেটা হচ্ছে সবচেয়ে হাই ইয়েল্ড গদ্য পদ্য এগুলো হচ্ছে পড়া, এবং এগুলোর মধ্যে এমন ভাবে পড়া যাতে আমি সর্বোচ্চটা দিয়ে আসতে পারি। কারণ বাংলা আসলে কোনো মুখস্থ বিদ্যার সাবজেক্ট না, এটা হচ্ছে খুব কম ইনফরমেশন নিয়ে সঠিক স্ট্র্যাটেজি খাটিয়ে পরীক্ষককে মনস্তাত্ত্বিক ভাবে ইমপ্রেস করার একটা খেলা। আমি ঠিক কিভাবে পুরো বাংলা পড়ে শেষ মুহূর্তে এ প্লাস নিশ্চিত করেছিলাম সেই পুরো ব্লু প্রিন্টটা আজকে আমি শেয়ার করবো। সো খাতা কলম নিয়ে বসে পড়তে পারো, চলো পুরো মেকানিজমটা ডাইসেক্ট করি। প্রথম কাজটা হলো ফিল্টারিং। আমি আসলে পুরো বাংলা বা বাংলার পিএইচডি করতে যাইনি, শুধু আমাকে এ প্লাস পেতে হবে এটাই ছিল টার্গেট। গদ্য থেকে আমি টার্গেট করেছিলাম অপরিচিতা, বিলাসী, রেইনকোট আর হচ্ছে মাসে বেশি। আর পদ্য থেকে আমার শর্ট লিস্টে ছিল সোনার তরী, বিদ্রোহী, তাহারই পরে মনে এবং ফেব্রুয়ারি 1969। আর সহপাঠ থেকে নাটক সিরাজউদ্দৌলা এবং উপন্যাস লাল সালুর মূল থিমটা। ব্যাস, এতটুকুই বাংলার জন্য যথেষ্ট ছিল। পড়ার সময় আমার মাইন্ডসেট রিডিং পড়া ছিল না, গাইড বইয়ের প্রশ্নগুলো আমি মুখস্থ করি নাই। যতটুকু আমার পড়ার দরকার ঠিক ততটুকুই পড়েছি, কারণ অতিরিক্ত আবর্জনা মাথায় ঢুকিয়ে লাভ নাই, সেগুলো কাজেও লাগবে না, এবং আরো যে র ইনফরমেশন গুলো প্রয়োজন সেগুলোকে আরো বেশি ওভারলোড করে দিবে। তার চেয়ে বরং সবচেয়ে মিনিমাল যতটুকু করতে হয় ততটুকুই বলছি। আর গদ্য পদ্যগুলো পড়ার সময় যে বিষয়টা খেয়াল রাখতাম যে এখান থেকে প্রশ্ন আসলে কোন কোন কিওয়ার্ড গুলো আমি অবশ্যই ব্যবহার করব, সেগুলো আগে থেকে আমি মাথায় সেট করে নিয়েছি। এখানে একটা ব্রুটাল রিয়েলিটি আছে, সেটা হচ্ছে বাংলার এমসিকিউ কিন্তু মাঝে মাঝে ট্রিকি হয়ে যেতে পারে, যার কারণে তোমার 3-4 নম্বর ড্রপ করে ফেলতে পারে। এই জন্য বাংলা দ্বিতীয় পত্রের উপর একটা নির্ভরশীলতা থাকবে, কারণ বাংলা দ্বিতীয় পত্রে গ্রামার অংশে 30 নম্বর নিশ্চিত করা খুব সহজ, আর নির্মিতি অংশে তো একটা প্রিসাইজ নাম্বার নিয়ে আসা যায়। অতএব বাংলার এমসিকিউ কঠিন হইতেও পারে আবার নাও হইতে পারে, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, সাথে বাংলা দ্বিতীয় প্রস্তুতিটা অনেক ভালো রাখবো যাতে আমার দুইটা মিলে এ প্লাসটা আসে। এবার আসি পরীক্ষার খাতায় মেনে চলার জন্য 3টা আয়রন রুল, যেগুলো আমি নিজে সবসময় ফলো করতাম। রুল নাম্বার 1 হচ্ছে প্রশ্ন পাওয়ার আগেই খাতা দেওয়া হয়। সো খাতা দেওয়ার সাথে সাথেই মার্জিন টেনে একদম খাতা রেডি করে রাখা। আর আমি একদম শিওর ছিলাম যে আমি 4 পৃষ্ঠার বেশি একটা সৃজনশীল লিখবো না। অতএব সেই পরিমাণ জায়গা রেখে আমি 1 নং প্রশ্নের উপর 2 নং প্রশ্নের উত্তরের সবগুলো আগেই লিখে ফেলেছিলাম, যাতে আমি সর্বোচ্চ টাইম সেভ করতে পারি। এই রুলটা ফলো করলে তোমার যেটা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় সৃজনশীল গুলো আমি একটু বেশি লিখতে চাই, প্রবণতা কাজ করে, কারণ মনে হয় যে টাইম আমি পেয়ে যাবো, কিন্তু আসলে কিন্তু সেটা হয় না। সো প্রথম থেকেই তোমাকে কম লিখতে হবে এবং সবগুলো টাচ করার যে একটা টেন্ডেন্সি সেটা থাকতেই হবে। অতএব তুমি যদি এই রুলটা ফলো করো, আগে থেকে বাইন্ড করে ফেলো নিজেকে, তাহলে সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। রুল 2 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সৃজনশীল প্রশ্ন সুন্দর করতে গিয়ে, হাতে লেখা সুন্দর করতে গিয়ে একটা সৃজনশীল লিখতে 35 মিনিট সময় লাগিয়ে দেওয়া যাবে না, তাহলে তোমার লাস্টের একটা প্রশ্ন কিন্তু তুমি টাচই করতে পারবে না। অতএব লেখা প্রথম থেকে যেরকমই হোক একটা সাধারণ মানে লেখা হলেই হবে। অত ভালো লেখা যে হইতে হবে আস্তে আস্তে লিখে, সেটা করা যাবে না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলো টাচ করা। বেশি টাচ করলে বেশি নাম্বার আসবে। একটা সৃজনশীল ভালো করেও তুমি সর্বোচ্চ 9 বেশি পাবা না। মনে রাখতে হবে যে পরীক্ষক খাতায় পৃষ্ঠা দেখে নাম্বার দেন না, তিনি হচ্ছে স্টেপ দেখে নাম্বার দেন। সো ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, এগুলো যে স্টেপ সেগুলো হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্ষয়ের ক্ষেত্রে 2টা স্টেপ বা 2টা প্যারা, গয়ের ক্ষেত্রে 3টা এবং ঘয়ের ক্ষেত্রে 4টা প্যারা আমাদেরকে আলাদা আলাদা করে টিচারকে বুঝাইতে হবে যে আমি 4টা প্যারা আলাদা লিখেছি। সো এটা হচ্ছে টিচারকে মেসেজ দিবে যে তুমি আসলেই ভালো লিখেছো। এই রুলটা ফলো করলে তুমি অবশ্যই 7টা সৃজনশীল টাইম মতো লিখতে পারবে এবং শেষে গিয়ে একটু রিভিশনও দিতে পারবে। এটা আমি নিজের সাথে পরীক্ষা করে দেখেছি। রুল নাম্বার 3 হচ্ছে ভিজুয়াল ভলিউম ট্রিক, অর্থাৎ খাতার পরিমাণটাকে একটু বেশি দেখানো। তার মানে তুমি একটা সৃজনশীল একদম পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করবে না, একটু টেনে পরের পেজের 2-3 লাইন পর্যন্ত লিখে শেষ করবে, যাতে মনে হবে যে তুমি মনে অনেক বেশি টাচ করেছো। এটা টিচারকে অবচেতন ভাবে বেশি নাম্বার দিতে উদ্বুদ্ধ করবে। আর খাতার উপস্থাপনা হবে হচ্ছে একদম মিনিমাল, বেশি কোনো কাটাছেঁড়া থাকবে না, মার্জিন সুন্দর করে টানা থাকবে, পেন্সিল দিয়ে মার্জিন টানলে ভালো হয়। সব মিলিয়ে প্যারা এবং এদের মধ্যে ফাঁক এগুলো ডিস্টেন্স মেনটেন করলে খাতার যে ভিজুয়াল আউটপুট সেটা আরো বেড়ে যায়, যেটা তোমার নাম্বার বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করবে। সময় এখন হচ্ছে পরীক্ষার খুবই কাছাকাছি সময়, এই সময়ে প্যানিক করার কোনোই স্কোপ নেই। এই সময় এসে তোমাকে সিস্টেম হ্যাক করার মাধ্যমে তোমার 160 নাম্বার নিশ্চিত করতে হবে। তুমি যদি এই 160 নম্বরের গেম প্ল্যানটা বুঝে থাকো, তাহলে একটা প্রমিস করো নিজের সাথে, নিচে কমেন্ট সেকশনে যাও এবং লিখো আই অ্যাকসেপ্ট দ্য 160 মিশন। আমি দেখতে চাই কতজন এই জগা খিচুড়ি মার্কা পড়া বাদ দিয়ে স্মার্ট মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিবে। দেখা হবে পরের ভিডিওতে।